আবা আসিচ্ছে আবা টুপ কইরা বাংলাদেশে ঢুকে আওয়ামী লীগে প্রতি বিপ্লব ঘটাইবেন, তিনি আবার প্রধানমন্ত্রী হবেন। এই খুশিতে কিছু ভালসিউন ফেসবুকে লাফাইতেছে। একটা বলদ ভালসিউন হইল সদ্য পলাতক রাষ্ট্রদূত হারুন আল রশিদ। এই আরামজাদার রাষ্ট্রদূত হিসেবে মরক্কোতে ছিল। দেশে ফেরার আদেশ করা হইলে তিনি দেশে ফেরার জন্য টাকা তুলে কানাডা পালায় যায়। কানাডা গিয়া হাসিনার এই লেসপেন্সার রাজনৈতিক শরণার্থীর আবেদন করেছে। এটা আমার কথা না, দেখেন এই ভালসিনেরিয়া পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব কি বলে। সম্প্রতি মরক্কোর বিদায়ী রাষ্ট্রদূত আপনাদের সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন যে শুধু একটি বই লেখার জন্য, তাও অনেক দিন আগে, তার চাকরি চলে গেছে এবং ইউনূস সরকার দেশে বিদেশে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, টিকে থাকছেন। আসলে আপনি যে এইরকম কতজন যদি বলেন তাহলে উনি একমাত্র এই কাজ করেছেন। আমি আশা করি যে প্রফেশনাল কোনো ডিপ্লোম্যাট এরপরে এই কাজ করবে না, আর কেউ। তারপরে আমাদেরকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। উনি যে করেছেন এটা আপনাকে আমি এটুকু বলতে পারি যে উনি চলে যাওয়ার 3 সপ্তাহ আগেও একজন উপদেষ্টার কাছে তদবির করেছেন তাকে যেন অন্য কোথাও পোস্টিং দেওয়া হয়। সবচেয়ে বড় কথা, তাকে কিন্তু চাকরিচ্যুত করা হয়নি। তাকে চাকরিচ্যুত করার পরে যে উনি এটা করেছেন তা না, অথবা যে উনি যে রিজাইন করেছেন তাও না। বিষয়টা হচ্ছে যে উনি কিন্তু স্বাভাবিকভাবে তাকে ঢাকায় বদলি করা হয়েছে। সরকার যে কাউকে যে কোনো সময় বদলি করতে পারে, তাকে ঢাকায় বদলি করা হয়েছে। উনি দায়িত্ব ত্যাগ করেছেন নিয়ম অনুযায়ী, টিএডিএ নিয়েছেন এবং তারপরে উনি ঢাকায় না এসে কানাডাতে গিয়ে এই কথাগুলি বলছেন। এটা স্পষ্ট কারণ হচ্ছে যে উনি আসলে কানাডাতে আশ্রয় নিতে চান। এবং এখানে একটু ছোট্ট তথ্য আমি অ্যাড করে রাখি। ওনার স্ত্রী এবং এক সন্তান আজকে থেকে 2 বছর আগে সবুজ পাসপোর্ট নিয়ে কানাডায় অবস্থান করছেন, তার সাথে না। তার মানে আসলে তার পরিবার ওখানে রিলোকেট করার ব্যবস্থা উনি 2 বছর আগে থেকেই করছেন। তারই পরম্পরায় আমি মনে করি যে এখন যাতে সহজে উনি আশ্রয় পেতে পারেন, এই জন্য উনি দেশের বিরুদ্ধে এরকম একটি জঘন্য মিথ্যাচার করেছেন। আমি আমার আগের ভিডিওতে কইছিলাম যে এই হারামজাদা নতুন হাউন আঙ্কেল রাজনৈতিক শরণার্থী হিসাবে আবেদন করবে, আর এই আবেদনটা গ্রহণযোগ্য করার পিছনে তহিদ সাহেব আপনার পররাষ্ট্র সচিব জসিমের ভূমিকা আছে। আপনি তো নিজেই স্বীকার করলেন যে তহিদ সাহেব যে হারুনের পরিবার 2 বছর আগে তাদের পাসপোর্ট বদল করেছে। যদি আপনার মন্ত্রণালয় জানে যে হারুনের পরিবার কূটনৈতিক পাসপোর্ট বদলে সাধারণ পাসপোর্ট নিছে, তাইলে আপনার মন্ত্রণালয় এটাও জানতো যে হারুন পলাবে। ধরে নিলাম আপনারা জানতেন না, তাইলে আপনারা নিশ্চয়ই এটা জানতেন যে একজন কূটনৈতিক পলানোর পর তার পাসপোর্ট বাতিল করা হইলে তার রাজনৈতিক শরণার্থী হিসেবে গ্রহণযোগ্য হওয়ার সর্বোচ্চ সুযোগ তৈরি হয়। আর এই সুযোগ তাকে তৈরি করে দিছে আপনার পররাষ্ট্র সচিব হারামজাদা জসিম। দেখেন তহিদ সাহেব, আপনার পলানো রাষ্ট্রদূত ইউনূস স্যারকে অবৈধ কইছে। আমাদের মতো বিপ্লবী জনগণকে সে বলে সন্ত্রাসী আর জঙ্গি। আর এই হারামজাদা হারুনকে কানাডায় থাকার বৈধতা নিশ্চিত করিচ্ছে এই হারামজাদা জসিমেক তো কিছু কই নিয়ে আজকে এডিটর সাহেব ও জাউরা সিল মেরে দেন, আরা মারেন, এটা মারেন। গত 3রা এবং 20 মার্চ আমি পররাষ্ট্র সচিবের ভারতের দালালির কিছু প্রমাণ তুলে ধরছিলাম এবং তার অপসারণের জন্য সরকারকে সময় বেঁধে দিচ্ছিলাম। সরকার আমার কথা শোনেনি। সরকার কখনোই আমার কথা শোনে না, শোনে ভুট্টো সাহেবের কথা। এই ভুট্টো সাহেব আর অন্য কেউ না, তিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব। তিনি ভুট্টো হইলেও পুরোপুরি হইতে পারেন নাই। তিনি বেশ কিছু বিষয়ে ব্যবস্থা নিয়েছেন বলে জানা যায়। আমি 4 নম্বর পেরেক মারিছিলাম আহমি দালাল আর গোপালী মাল BM জামালকে ওরে নিয়া, যে জুলাই বিপ্লব চলাকালীন দুবাইতে পুলিশের কাছে 57 জন প্রবাসীকে ধরাই দিছিলেন। তারে নিয়ে তদন্ত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জনাব নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্ত করতে দুবাই যাচ্ছেন। তো তদন্ত করতে জনগণের টাকায় দুবাই যাওয়া লাগে? সব ভুক্তভোগী প্রবাসীরা তো এখন দেশে। আমি তো নিজেই প্রমাণ দিয়ে দিচ্ছি। দেখেন এই আওয়ামী ভালসুন কি বলে। স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি মনোভাবাপন্ন কতিপয় ব্যক্তি এবং কতিপয় ব্যক্তির প্ররোচনায় এই ঘটনাটি তারা ঘটিয়েছে। এটা তো নিজের মুখের কথা। তারপর দেখেন প্রবাসীদের অভিযোগ, যেটা তার প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলকে জানাইছিল গত ডিসেম্বরের শেষে। এই যে শুনেন। আপনারা আমার কথা শুনেন, আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে।
আমার কথাটা শুনেন না ভাই। আপনারা আগামীকাল 3টার সময় আমার সাথে আপনারা 7 জনের প্রতিনিধি আসবেন। আগামীকাল 3টার সময়, আগামীকাল 3টার সময় মন্ত্রণালয় মিটিং হবে, 7 জন আসবেন। ঠিক করে নেন কার কার বিরুদ্ধে কি অভিযোগ আছে, আমি নিজে আপনাদের কথা শুনবো, ঠিক আছে? তারপর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছিল, এই যে এটা এত কিছু প্রমাণ থাকার পরেও যদি আবার দুবাইতে অফিসার পাঠানো লাগে তাহলে তো আর কিছু বলার থাকে না। মানে টাকা কি খোলাম কুচি, মানে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা কি খোলাম কুচি? দুবাই যাবে, দুবাই যে বেড়ে আসবে। হ্যাঁ, আমরা অপেক্ষায় থাকলাম যে তদন্ত কমিটি কি প্রতিবেদন দেয়। আর একদিন লাগলো কেন জসিম সাহেব? একদিন ঘাপটি মেরে বসেছিলেন জামালকে বাঁচানোর জন্য। বলছিলাম না আপনি জামালকে আপনার মধ্যে হান্দায় রাখছিলেন, আপনার স্বৈরাচারী নারীর ভিতর থেকে সব দালাল বাইর করে নিয়ে আসবো, কথা দিছিলাম। মনে রাখতে বলছিলাম না যে আমি জাউরা নিধন কর্মসূচিতে এক্সপার্ট। আজকে আরো জসিমা তোর জাউরামি ধর্ম। আজ এই ভিডিওর পর এমন প্রমাণ দিব যার পর বাংলাদেশে কোনো শক্তি নাই, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, এমনকি উপদেষ্টা পরিষদ কেমনে রক্ষা করে জসিমকে তা আমি দেখবার চাই। কইছিলাম না লড়াই হবে জনগণ বনাম কায়েমি আমলার স্বৈরাচারের দালালদের। আজকের প্রমাণের পর জসিম মিয়া টাইম কলে শেষ, নাইলে এই সরকার তার গ্রহণযোগ্যতা আর নিরপেক্ষতা হারাবে। আর সেই সাথে সরকারের আদর্শ সম্পর্কে জনগণের কাছে যেই বার্তা পৌঁছাবে তা আশা করি কেউ কামনা করে না। উপদেষ্টা তৌহিদ হোসেন আজকের ভিডিও চুপ করিয়া নোট খাতা নিয়া নখ কইরা বৈশা বৈশা দেখেন আর মনে মনে আপনার সকল বুদ্ধি সাজান। জসিমের পাশায় লাথি মেরা খেদাবেন নাকি জনতার সামনে এসে দাঁড়াবেন, দেখি কতটা মরদ হয়েছেন আপনারা। চলেন আল্লাহর নামে শুরু করি। আমি গত 2 ভিডিও মোট 5টা পেরেক মারিছিলাম, তাই না? হ্যাঁ, তো প্রথম 2টা পেরেক আমি প্রমাণ করেছিলাম যে জসিম নিজে একটা আওয়ামী দালাল। এখানে আমি দেখেছিলাম যে সে কিভাবে 5ই আগস্টের আগে 2রা আগস্ট ওই যে শরণার্থীর বডিগার্ড জয় বাংলা হওয়ার দুঃখে ফেসবুক প্রোফাইল কালো করে ফেলেছিল। আমি আরও দেখেছিলাম কিভাবে জসিম পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসার পর আওয়ামী প্রেসিডিয়াম কমিটির সদস্য মাজেদা রফিকুন্নেসাকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে পদোন্নতির সুপারিশ করেছিল। তারপর আমি প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে দেখেছিলাম কিভাবে এই রাষ্ট্রদ্রোহী পররাষ্ট্র সচিব আওয়ামী লেসপেন্সারদেরকে রক্ষা করতেছে, কিভাবে দূতাবাসগুলোকে আওয়ামী পুনর্বাসন কেন্দ্র বানাইতেছে। এর মধ্যে বারবার যেই নামটা উঠে আসতেছে তাও হইল জসিমের প্রথম মহাপরিচালক প্রশাসন নাজমুল হক। আমি নাজমুল রে নিজের আর তার পরিবারের ইতিহাস তুলে ধরেছিলাম, আর এই পাক্কা আওয়ামী দালালের চাকরিচ্যুতির দাবি করেছিলাম। আর কি কি বলেছিলাম তা পুরো বিষয়টা বুঝতে হলে আমার এই 2টা ভিডিও দেখে আসতে পারেন। আমি আরও কইছিলাম হাসিনার দালালি কইরা জনগণের টাকায় বেতন নেওয়ার কোনো অধিকার নাই মাথা ব্যথা জসিমের, কিন্তু জনতা আর জসিমের মাঝখানে দাঁড়ায় আছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেব নিজেই। চলেন দেখি কেন, দেখেন শুনেন। একটি প্রশ্ন দর্শকরা অনেকবার করছেন, সেজন্য প্রশ্নটা করা। সেটা হচ্ছে যে পররাষ্ট্র সচিব, আপনার পররাষ্ট্র সচিব যিনি আছেন, বলা হচ্ছে যে তিনি আওয়ামী লীগের লোক বা অন্য কোনোভাবে, এই ব্যাপারটা আপনি আসলে শুনেছেন কিনা, দেখেছেন কিনা? পররাষ্ট্র সচিবের নিয়োগের ক্ষেত্রে আপনার কোনো পছন্দ ছিল কিনা, আছে কিনা? দেখুন, পররাষ্ট্র সচিবের নিয়োগে পররাষ্ট্র উপদেষ্টার কোনো পছন্দ থাকবে না, এটা তো হতে পারে না। এটা খুবই স্বাভাবিক। পররাষ্ট্র সচিব অবশ্যই আমি আমার পছন্দের ব্যক্তি বলেই এবং আমি তাকে যোগ্য বলে মনে করি বলেই তিনি এই পদে আসীন হয়েছেন। আর একটা কথা আমি আপনাকে বলি, যে কেউ যে কোনো অবস্থানে ঢুকলেই, এখন তো যেহেতু সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ, মুহূর্তের মধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিষোদ্গার চলতে থাকে, কিছু সত্য কিছু মিথ্যা, কিছু এর মাঝামাঝি। তো আমাদেরকে এটা এভাবেই দেখতে হবে। হয়তো অন্য কাউকে পররাষ্ট্র সচিব হিসাবে দেখতে কারো ইচ্ছা ছিল, তিনি হয়তো সন্তুষ্ট হননি, তিনি এটা বলতেই পারেন। তবে আমি এটুকু বলি যে উনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন এবং উনি আওয়ামী লীগের লোক কোট আন কোট, এরকম কোনো প্রমাণ আমার কাছে নেই। আমাকে তৌহিদ সাহেবকে ধন্যবাদ, তিনি অবশেষে স্বীকার করেছেন যে তিনি তার পছন্দের ব্যক্তিকে পররাষ্ট্র সচিব নিয়োগ দিচ্ছেন, যেখানে বিপ্লবের পর আপনার উচিত ছিল সবচেয়ে যোগ্য ব্যক্তিকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া। সেখানে আপনি যে ব্যক্তিকে পছন্দ তারই আপনি নিয়োগ দিচ্ছেন, যা আপনার নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করছে যথেষ্ট। আপনি তো শপথ নিয়েছিলেন অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া কোনো সিদ্ধান্ত নেবেন না। পছন্দ মানে তো অনুরাগ, এটা বুঝেন।
কোনো অবজেক্টিভ ক্রাইটেরিয়া তো আপনি তাকে নিয়োগ দেন নাই। ধরেন তৈরি সাহেব, আপনার বদলে আমি যদি পররাষ্ট্র উপদেষ্টা হইলামই, তাহলে কি আমি মনিকা বেলিচ্চিরে পররাষ্ট্র সচিব বানাতে পারবো? হ্যাঁ, দেবেন বানাতে? আমার তো পছন্দ তারে, দেবেন বানাতে। আপনি তো বিএনপি থেকে সুপারিশপ্রাপ্ত উপদেষ্টা, আর নিছেন বিএনপি থেকে সুপারিশে আসা ভারতের কাছে মাথা ব্যথা একজন পররাষ্ট্র সচিবকে। এই সচিব যে কাজ পারে না তার প্রমাণ আগেই দিছি। এই সচিব যে বিপ্লবের পক্ষে অবস্থান নাই তার প্রমাণও করেছি। এই সচিব যে মিথ্যাচারী এবং জুলাইয়ের ন্যারেটিভ করার যোগ্যতা এবং মানসিকতা নাই সেটা আপনাকে প্রমাণ দিছি। আপনি যেহেতু তারা ডিফেন্ড করিচ্ছেন, তাই ভিডিওতে আমি আপনার প্রত্যেকটা কথা খণ্ডন করব। আমি আবারও প্রমাণ করে দেব যে কেন এবং কিভাবে জসিম ইন্ডিয়া আর আওয়ামী লীগের উদ্দেশ্য বাস্তবায়ন করছে প্রতিনিয়ত। তার আগে চলেন দেখি এই যে তৌহিদ এবং জসিমের পরিচালনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মডেলটা কেমকা। আমি এই সরকারের দায়িত্বে আসার পর থেকে বলে যাচ্ছি যে জেনারেল ওয়াকার ইন্ডিয়ার দালালি করেছে, আর এই কথা আপনাদের বুঝতে সময় লাগলো 7 মাস। এখন প্রমাণ পাচ্ছেন তো, দেখেন ওয়াকারের জন্য মায়া কান্না কাইনতেছে আওয়ামী দালাল হার্পিক মজুমদার। বাংলাদেশ সেনাবাহিনী এখনই তাদের সুবর্ণ সুযোগ যে তাদের এই পোশাক, তাদের এই ডিসিপ্লিন বাহিনীকে যারা প্রশ্নবিদ্ধ করেছে তাদেরকে কঠিন জবাব দেবার। এই 2 টাকার ফকিন্নির বাচ্চারা বাংলাদেশ সেনাবাহিনীকে এইভাবে অপদস্থ করছে, অপমান করছে, এবং একজন বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিনিয়ত সেটা সহ্য করছি। কেন সহ্য করব? এখন প্রমাণ পাচ্ছেন তো, যখন দেখেন ওয়াকার বলে যে আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ নির্বাচন সম্ভব না, ওয়াকার, তৌহিদ আর জসিম একই ভারতের সাজানো দাবার বোর্ডের 2টা ঘোড়া, যাদের লক্ষ্য হইলেও সময় এবং সুযোগ মতো রাজা এবং মন্ত্রীকে ঘায়েল করা। আজকে মেটাফরিক কোনো কথায় যাওয়ার একদম ইচ্ছা নাই, কিন্তু ওয়াকার, তৌহিদ আর জসিম যে এক নীতি দিয়ে চলতেছে তা হইল ভারতের সাউথ ব্লক মডেল। সাউথ ব্লক জিনিসটা কি আসেন সেটা বুঝে দেখি। আপনি মাঝে মাঝে শুনবেন সাউথ ব্লক কথাটা। ইন্ডিয়া তার রাষ্ট্র পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা মূল মন্ত্রণালয়গুলোকে 2টা ব্লকে ভাগ করে। নর্থ ব্লক, এই নর্থ ব্লকে থাকে হচ্ছে অর্থ মন্ত্রণালয়, মন্ত্রী পরিষদ, যারা মূলত দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কাজ করে। আর সাউথ ব্লক, পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে এখানে, প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকে এইখানে, অর্থাৎ বিদেশ নীতি এবং প্রতিরক্ষা দেখে সাউথ ব্লক। 8ই আগস্ট যখন সরকার শপথ নেয় তার আগে উপদেষ্টা পরিষদ গঠন প্রক্রিয়াতে একজন ব্যক্তি ছিল, যিনি আর কেউ না, আমাদের জেনারেল ওয়াকার সাহেব, যিনি প্রত্যেক মুহূর্তে ভারতের সেনাপ্রধানের সাথে যোগাযোগ রাখতেছিলেন। এটা আমার কথা না, ভারতের সেনাপ্রধানই কয়ে দিছে। I'm in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter in November 24 we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on that side. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. তখন ভারতের মডেল অনুযায়ী বাংলাদেশের সাউথ ব্লক কল্পনা কইরা জেনারেল ওয়াকার বিএনপি ঘেঁষা লোক দিয়া পররাষ্ট্র বিষয়ে দায়িত্ব প্রদান করে, আর সেনাপ্রধান তো তাদেরই লোক। তৌহিদ সাহেব হইলেন পররাষ্ট্র উপদেষ্টা, আর তিনি বেছে নিলেন পছন্দের মানুষ দেশদ্রোহী জসিমকে, যিনি কূটনীতির পরিপূর্ণ জ্ঞান রাখেন না। বলদ পররাষ্ট্র সচিব এবং তারে দিয়া ভারতের দালালি বাস্তবায়ন করানো সম্ভব। দেখেন না, যখন ওয়াকার এবং সেনাবাহিনী সকল শিষ্টাচার ভঙ্গ কইরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবজ্ঞা কইরা জাতিসংঘের প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে, তখন আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছুই বলেন নাই কেন? কারণ সাউথ ব্লক মডেল, যার অধীনে আপনারা আওয়ামী লীগের পুনর্বাসনের কাজ করে যাচ্ছেন। কিন্তু জসিম তো ধরা খাইয়া গেছে, তৌহিদ সাহেব আপনিও ধরা খাইতেছেন। আপনার সাউথ ব্লক মডেল ফেল। আপনারা সবাই মিলে দেশের ভাবমূর্তি বিনষ্টে যে মেটিকুলাস প্ল্যান নিয়ে আগাইতেছেন, তা কলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছন দিয়ে হান্দায় দেবো। আমি পিনাকি যথেষ্ট এক কাজে। ভারতকে বলেন নতুন প্ল্যান দিতে। হাসিনার বাসা তো আপনার দূতাবাস খুঁজে বের করতে পারে নাই, আমি বের করেছি। আপনাদের দিল্লি দূতাবাসে ডিজিএফআই আর এনএসআই থাকে না, ওটা কি বৈশা ল্যাজ মলে? যাদের নিয়োগ দিচ্ছেন তাদের কাজটা কি? কেন আমাদের খুঁজে বের করতে হয় এগুলা? হাসিনা ভারতের ঠিকানা বাইর করতে পারলে আপনাদের প্ল্যান বের করতে পারুন না? আমি কি মনে করেন নিজেদের হারকিউলিস? হ্যাঁ, জসিম তো হারকিউলিস, আর তৌহিদ সাহেব আপনি কি রবিনহুড? আপনাদের স্পেনে এখনো রাষ্ট্রদূত হিসেবে রাখিয়েছেন সারওয়ার মাহমুদকে। এর কি আপনারা চিনতেন না? সেনাবাহিনীতে যেমন কদমবুসি জেনারেল ছিল না এটা, হ্যাঁ, তেমনি আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কদমবুসি রাষ্ট্রদূত আছে 2টা, আমরা চিনি কলে। হ্যাঁ, তার মধ্যে এডা হইতেছে এটা সারওয়ার।
সারোয়ার রংপুর কারমাইকেল কলেজের ছাত্রলীগের নেতা ছিল এবং 5ই আগস্টের পর থেকে এই রাষ্ট্রদূত এখনো চাকরিতে আছে। কিভাবে? এই রাষ্ট্রদূতের অন্যতম কাজ ছিল প্রফেসর ইউনূসের সাথে স্পেনের সেই বিশেষ সম্পর্ককে বাধাগ্রস্ত করা। সেই রাষ্ট্রদূতকে আপনারা সরাইতে পারেন নাই, যে সারাক্ষণ কদমবুসি করতো, হাসিনারে সালাম করতো পায়ে হাত দিয়া। এখন আবার তারা আপনার রাষ্ট্রদূত বানাইতেছেন ফিলিপাইনে। হ্যাঁ, জসিম সাহেব, চমৎকার চমৎকার। হ্যাঁ, আপনারা ব্রাজিলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতেছেন তহিদুল ইসলামকে, যিনি আলগা মোমেনের এতটাই খাস লোক যে তার জন্য আলগা মোমেন কি বলছে একবার শুধু দেখে আসি, আসেন শুনেন। আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের অনেক ডিপ্লোমেট আছে। আমাদের একজন ডিপ্লোমেট, হি ইজ এ সাকসেস স্টোরি। সে মেডিকেল ডাক্তার, সে ঢাকা থেকে MBBS পাশ করে তখন সে ফার্স্ট হয়। তারপরে সে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষা দেয় ওইটাতে সারা বাংলাদেশে ফার্স্ট হয়। তারপরে তার ব্যাচের ফার্স্ট বয়সে, অত্যন্ত ভালো তুকর ছেলে। এখন ওরে ঠেনে কিভাবে নামানো যায় তার জন্য তার মন্ত্রণালয়ের লোকজনই, তারই বন্ধু বান্ধবরা কন্টিনিউয়াসলি করে। বাংলাদেশ 4টা বড় বড় ইউএনএতে 4টা বড় রেজলিউশন নেয়। একটা হচ্ছে আমাদের ওই যে কালচার অফ পিস, হ্যাঁ, সংস্কৃতি, শান্তির সংস্কৃতি। আর দুটো বড় জনে, একটা হচ্ছে গিয়ে অটিজম এন্ড আদার ডিসাবিলিটিজ, এর উপরে একটি মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত প্রিয় রেজলিউশন। আরেকটা হচ্ছে পিপলস এম্পাওয়ারমেন্ট, মানুষের ক্ষমতায়ন। এই দুটো প্রপোজাল, এই ছেলে, ও তখন কাউন্সিলর ছিল ইউএনওতে, এবং সে অসম্ভব তুখর ছেলে, অত্যন্ত ব্রাইট এন্ড ইন্টেলিজেন্ট। তাকে আমরা নমিনি করি। সে আমাদের বর্তমানে অ্যাম্বাসেডর ইন সিঙ্গাপুর। তাকে আমরা কিসে দেই, এই যে ভিয়েনাতে। সেখানে যেহেতু মাল্টিন্যাশনাল কাজ আছে, আমাদের ধারণা, আমাদের যেমন ইউনিডিও আছে ওখানে, আমাদের দেশে ইউনিডিও কোনো কাজ করে না। এটা ইউনিডিও ইজ এ গ্রেট ইনস্টিটিউশন, যাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আমরা এই জন্য সিদ্ধান্ত নিলাম ওকে ওখানে দেব, বিকজ হি ইজ এ ডুয়ার, হি ইজ এ পারফর্মার। কিন্তু তার শত্রু আছে। শত্রু ওখানে গিয়ে, সে যখন মিলানে কাউন্সিল জেনারেল ছিল, চায়নাতে ছিল কাউন্সিল জেনারেল থাকা অবস্থায়, কোনো একটা মেয়েকে তার পিছনে, সে ব্যাচেলর, তো একটা পিছনে লাগায় দেয়, লাগায় একটা কেলেঙ্কারি করার চেষ্টা করে। তখন তাকে উইথড্র করা হয়, সাসপেন্ড করা হয়, অনেক ইনভেস্টিগেশন হয়, সরকারের অনেক আপনাদের টাকা, ট্যাক্সপেয়ারের টাকা খরচ করা হয়। পরে দেখা যায় একেবারে বানোয়াট, একেবারে অলিক। সো হি হ্যাজ বিন প্রুভড যে সব বানোয়াট। তারপরে এইরকম, তারপর তার প্রমোশন হয়, তার অ্যাম্বাসেডর হয়। এখন তার বিরুদ্ধে আবার লাগছে একদল, তারই বন্ধু বান্ধব হবে, আর নাইলে পত্রিকায় গুলো যাবে। হি ইজ এ ভেরি গুড অফিসার। আমি যতদিন আছি আই উইল ডিফেন্ড। হাসিনা পছন্দের কাজ করছে, আলগা মোমেন যাকে সবসময় ডিফেন্ড করবে, এমন লোকের ডিফেন্ডার হইলো এখন তহিদ সাহেব আর জসিম সাহেব। আপনারা ওরে ব্রাজিল পাঠাতেছেন একটা গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে। ব্রাজিল হইল দক্ষিণ আমেরিকাতে বাংলাদেশের একমাত্র দূতাবাস, যেখানে এই সরকারের বিরুদ্ধে গোপনে অপকর্ম করার জন্য আলগা মোমেনের এই খাস লোকের সেইখানে পদায়ন দেওয়া হইতেছে। ওইখানে ভারতের দূতাবাস আছে মোট 11টা। ব্রাজিলিয়াতে আছে, রিও ডি জেনেরোতে আছে, বুয়েন্স আয়ার্সে আছে, সিলিতে আছে, গায়নায় আছে, কলম্বিয়াতে আছে, ইকুয়েডরে আছে, পেরুতে আছে, সুরিনামে আছে, ভেনেজুয়েলাতে আছে এবং প্যারাগুয়েতে আছে। তার মানে ভারতের সাথে অবাধ তথ্য পাচারের জন্য আর কি লাগে, যেখানে যা করা দরকার, বা ভারতের যেসব বুদ্ধি ঢাকাতে বা দিল্লিতে পাচার করা দরকার, তার জন্য এক তৌহিদি ভরসা। আর তৌহিদ তার মাথা ব্যথা লুচ্চা সচিব জসিমউদ্দিনের ভরসা উঠতেছে এই ব্রাজিলে পাঠানো নতুন রাষ্ট্রদূত। আর এটা বলি, আপনার ব্রাসেলস মিশনে বিজয় দিবসের অনুষ্ঠানে পলাতক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ছোট ভাই যে আওয়ামী দলবল নিয়ে দূতাবাসের অনুষ্ঠানে গেছিল, তার বিষয়ে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন? নেন নাই। কেন নেন নাই? তখন দূতাবাসের দায়িত্ব ছিল প্রীতি রহমান, যাকে আপনারা দিল্লিতে উপ হাই কমিশনার পদে পদায়ন করেছেন। কি সুন্দর সব অঙ্ক মিলে যেতেছে। প্রীতি রহমান তো দিল্লিতে হাসান মাহমুদের বার্তা পৌঁছে দিবে আপনাদের গডমাদার গণহত্যাকারী হাসিনার কাছে। ব্রাসেলস দূতাবাসের এই কাজ নিয়ে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, কিন্তু আপনার হারকিউলিস পররাষ্ট্র সচিব তো একেবারে নির্বিকার। কি জবাব দিবেন আপনি তহিদ সাহেব? আমার কথা কি সত্য, মিথ্যা, নাকি আংশিক সত্য, নাকি আংশিক মিথ্যা? কি তহিদ সাহেব, কথা বাইরে হইতেছে না মুখ দিয়া? আসেন এবার তহিদ সাহেবের সকল কথা খণ্ডন করি। আওয়ামী লীগের আরেক সফট লেসপেন্সার খালেদ মহিউদ্দিনকে সাক্ষাৎকার দিচ্ছেন, তাই না? আমি কয়টা বিষয় খুঁজে পেয়েছি। 1 নাম্বার হইতেছে ওইখানে যা কইছেন পররাষ্ট্র সচিব আপনার লোক। 2 নাম্বার, পররাষ্ট্র সচিবের বিষয়ে সমালোচনা করে যারা, কারণ তারা অন্য কাউকে পররাষ্ট্র সচিব দেখতে চায়। 3 নাম্বার, পররাষ্ট্র সচিবের বিরুদ্ধে আনা অভিযোগগুলা কিছু সত্য, কিছু মিথ্যা, কিছু আংশিক সত্য আর কিছু আংশিক মিথ্যা।
4 নম্বর পররাষ্ট্র সচিব ভালো কাজ করছে এবং আপনি তার আওয়ামী সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পান নাই। চলেন আপনার প্রমাণ দিয়ে আগে শুরু করি। আপনার মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখে আসি। চলেন আজকে স্ক্রিনশট দেখাবো না, এইটা সাহেব আপনি একদম লাইভ দেখান ওয়েবসাইটটা, ব্রাউজ করব আর আপনাকে প্রমাণ দিব। একটা মজার কথা বলি তো সাহেব, টেনশন কমবে। ওয়েবসাইট দেখে আমি ভাবিছিলাম যে কোন ওয়েবসাইট ব্যবস্থাপনার দায়িত্ব দিলে এমন কাজ করতে পারে, তাও দেখলাম যে আপনি তো আইসিটি বিভাগ দেখার দায়িত্ব দিচ্ছেন হাসিনার সেরা স্পেন্সার নাজমুলকে। এই নাজমুলকে চাকরিচ্যুত করার জন্য আমি কতবার আপনারে কইলাম, কিন্তু না, আপনাদের তো ভারতের দালাল লাগবে, তাই না? তো চলেন দেখি তো এই জসিমের স্বৈরাচারী পুনর্বাসন কর্মসূচির মূল কারিগর গত 7 মাস ধরে ওয়েবসাইটে আমাদের জন্য কি ঝুলায় রাখিছে। হ্যাঁ, আর এই যে মুনতাসির, দেখেন এই মুনতাসির হইতেছে ভারতের গণস্বাস্থ্য বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠানে গ্লোবাল উপদেষ্টা হিসেবে কাজ করিচ্ছে। মুনতাসির, তুমি এটা করবে পারো। এই প্রতিষ্ঠানের জন্ম হয় 2014 সালে, যখন মুনতাসির নয়াদিল্লিতে পদায়িত ছিল। এই মুনতাসির, তুমি তো ব্যবসা প্রশাসনের ছাত্র, গবেষণা করিছো আন্তঃসীমান্ত বাণিজ্য নিয়ে, গণস্বাস্থ্য নিয়ে। তোমার পরামর্শক প্রতিষ্ঠানে তোমার কাজ কি? তুমি তো গণস্বাস্থ্যের কিছু জানো না। তুই এই ছেলের বিষয়ে পুরো অনুসন্ধান চালান, আমি আর আজকে কিছু কইলাম না। কিন্তু সরকারি পদে থেকে এই ছেলে কিভাবে ডিপ্লোম্যাট পরিচয় দিয়া ভারতের মতো দেশের প্রতিষ্ঠানে পরামর্শক হইতে পারে? কে তারে অনুমতি দিল? মন্ত্রণালয় দিছিল? কবে দিছিল? দেখবার চাই একটু। এই খবর আমাদের জানতে হবে তহিদ সাহেব। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের প্রতিষ্ঠানের পরামর্শক থাকবে, এটাই জাতি মাইনে নেবে না। আর এইগুলা বাইর করা কি আমার কাজ? তাইলে তো আপনারা বেতন নেন কেন? আবার মুনতাসিরকে পদোন্নতির জন্য সুপারিশ করেছে আপনার সচিব জসিম। আর কত দেখাইতে হবে আপনারে তহিদ সাহেব? এইভাবে আপনার পছন্দের পররাষ্ট্র সচিবের ভারত দালালি জনসম্মুখে প্রকাশিত হওয়ার পর আপনি কেমনে চুপ থাকেন? চলেন এবার আপনারে এই যে আইসিটি নাজমুলের আইসিটি কার্যক্রম দেখাই। এই জিনিস দেখার পর আপনি কিভাবে নিষ্ক্রিয় থাকবেন তা জাতি জানতে চায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে সবার উপরে পাবেন অ্যাবাউট আস, মানে আমাদের সম্পর্কে কথা। সেখানে ঢুকলে আপনারা দেবেন কান্ট্রি প্রোফাইল। এইটা সাহেব উঠি আসেন, এনা দেখি, অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি। চলেন দেখি সেখানে কি লেখা আছে। ইংরেজিতে লিখেছে, ইংরেজি যেহেতু লিখেছে তাহলে ঠিকই লিখেছে। আসেন দেখি ইংরেজিতে কি লিখেছে, পড়বে পারি কিনা জানি না। ভাষা আন্দোলন নিয়ে কইছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, বুঝছাও? দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952 টু রিকগনাইজ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ মে বি টার্মড as the first step towards independence. Political and economic deprivation of Bengalis prompted Bangabandhu Sheikh Mujibur Rahman, the father of the nation, to put forward in 1966 his historic 6 points, the Magna Carta, which in effect structured the foundation of East Pakistan's future independence. আমি শিওর এখন এখন তহিদ সাহেব উঠি একটা গান দিবি, যদি রাত পোয়ালে শোনা যেত বঙ্গবল্টু মরে নাই, আমি মরি নাই, ওইটা দিবে, বুঝছাও? তার মানে শহরদির বডিগার্ডকে আপনারা বাংলাদেশের পরিস্থিতিতে তেল মেটতে 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 ঢইলা পড়ে যাইতেছেন, কায় থেয়ে যাইতেছেন। মুজিবের 6 দফাকে মেঘনা ঘাটের সাথে তুলনা করতেছেন। আরও আছে। আসেন, বঙ্গবন্ধু ডিক্লেয়ার্ড a historic public meeting held at Ramna Racecourse, renamed Sohrawardi Udyan, on 7 March 1971, attended by around 2 million people. The struggle, this tune, is the struggle for freedom. The struggle, this tune, is a struggle for independence. It was a de facto declaration of independence. এইখানে আপনারা কইতেছেন যে সোহরাওয়ার্দীর বডিগার্ড স্বাধীনতার ঘোষক, যা 7ই মার্চের ভাষণের সময় দিছিলেন, তাই না? হ্যাঁ, এরকম একটা মিথ্যা প্রচার করতে আপনাদের লজ্জা লাগে না? বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হইলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনি বিএনপির প্রতিষ্ঠাতা। যে বিএনপি যারা আপনার মতো বাতিল মানকে পররাষ্ট্র উপদেষ্টা বানাইছে, কেমন লাগে? হ্যাঁ, এখন বিএনপি নেতারা দেশ স্বাধীন হয়েছে, ছাত্ররা স্বাধীন করিয়া দিছে, এখন এটা কি আমাদের দায়িত্ব আপনাদের জন্য ইতিহাস ঠিক করিয়া দিমু? আপনারা তো ইতিহাস গড়তে উপদেষ্টা বসাইছেন, সচিব বসাইছেন, আর তারা ভারতের দালালি করিয়া বাংলাদেশে আওয়ামী পরিচিতি প্রচার করতেছে। আরও আছে, ওয়েবসাইটের একদম শেষ হয় নাই। হ্যাঁ, ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান was the founder president of Bangladesh. He was subsequently assassinated on 15th of August 1975 by a group of conspirators
অর্থাৎ এইখানে আবারও বলা হচ্ছে সোহরাওয়ার্দীর বডিগার্ড, জাতির পিতা এবং কিছু ষড়যন্ত্রকারী তাকে 1975 সালে 15 আগস্ট হত্যা করেছে। হ্যাঁ, কি আর কমু, আওয়ামী বয়ানের ইতিহাস এখনো ফেরি করিচ্ছে বিএনপির মনোনীত উপদেষ্টা, বিএনপির মনোনীত সচিব তহিদ সাহেব। আপনার আর আপনার মাথা ব্যথা পররাষ্ট্র সচিব তো রাষ্ট্রদ্রোহী, দাঁড়ান একটু দম নিয়ে নি। আপনাদের এই লেসপেন্সারি দালালি দেখার জন্য 5ই আগস্ট হয়েছিল। আপনারা যে ভারতের কাছে দেশ বেচবেন এজন্য ছাত্রর পান দিছিল। পুরা দেশ চিনে রাখেন জুলাই বিপ্লবের বিপক্ষের শক্তি কারা। পুরা দেশ দেখুক যে জনগণের সামনে আওয়ামী সন্ত্রাস আর গণহত্যাকে ফিরে আনতে কারা কাজ করতেছে। জসিম কইছিল না যে সে ন্যারেটিভ তৈরিতে সফল হয়েছে, জসিমের সফলতার ন্যারেটিভ দেখায় দিলাম। এই তোর সফলতারে হারাম জাদা। হ্যাঁ, এই ওয়েবসাইট হইল বাংলাদেশকে চেনার, বাংলাদেশ সম্পর্কে জানার মূল ওয়েবসাইট। আমরা যখন কোনো দেশ সম্পর্কে জানতে চাই তখন সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য পেশাজীবীরা সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখে। আমরা যতই ব্যবসা বাণিজ্য, জাতিসংঘ রিপোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, স্বৈরাচারের বিচারে এই কথাগুলো বলি না কেন, যখন এই বিষয়গুলো বিদেশিরা বিবেচনা করে তখন তারা সরকারের ওয়েবসাইটে থাকা ন্যারেটিভগুলো দেখে। আওয়ামী লীগ কীভাবে নিষিদ্ধ হবে যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ পরিচিতি অংশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাম 3 বার উচ্চারিত হয় আর ফ্যাসিস্টের স্লোগান জয় বাংলা লেখা থাকে। এইগুলা হইল আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা আর ফ্যাসিবাদী শাসন কায়েম করার কৌশলী পদক্ষেপ, যা তৌহিদ সাহেব, জসিম সাহেব এই গং মিলে বাস্তবায়ন করিচ্ছে। কি মির্জা ফখরুল সাহেব, তৌহিদ সাহেব আর জসিম সাহেবকে আপনারা সরাবেন নাকি আমাদের কিছু করা লাগবে? নাকি স্বাধীনতার এই ইতিহাস আপনাদের কাছে এখন গ্রহণযোগ্য? আপনাদের সামনে এখন অগ্নি পরীক্ষা, জনগণ দেখতেছে। ফখরুল সাহেব, জনাব তারেক রহমান, আপনার বিএনপির রিকমেন্ডেশন দেখেন। আপনারা যদি জসিমকে আর তৌহিদের না সরান তাহলে আমরা বুঝে নেব যে আপনাদের কাছে বাংলাদেশের আসল ইতিহাস কি। জিয়াউর রহমান ব্যতিরকে বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাস তৌহিদ সাহেব, জসিম সাহেব বাংলাদেশের পরিস্থিতি হিসাবে তুলে ধরছে গত 7 মাস ধরে, তো আপনারা মেনে নিছেন, তাই না? মেনে নিলে কথা নাই, কারণ ক্ষমতার মাখনে আদর্শ পিছলানো কোনো নতুন কিছু না। না হলে আপনাদের প্রতিবাদ দেখতে চাই, অন্যথায় আমরাও ভেবে নেব যে বিএনপি এখন আওয়ামী লীগের মুখ্য পুনর্বাসন কর্মকর্তা হিসেবে আপনারা নির্বাচনের পর ক্ষমতা আসলে এই ইতিহাস আমরা বদলাইতে দেব না, এরকমই থাকবে। এই তো গেল বিএনপির কথা। এবার জুলাই আন্দোলনের অগ্রসৈনিকদের দৃষ্টি আকর্ষণ করছি। তোমরা দেখো যে আবু সাইদের রক্তের ইতিহাস আজ তৌহিদ, জসিম, নাজমুলদের স্বৈরাচারী গ্রাসে পর্যদুস্ত। তোমরা দেখো মুগ্ধর আত্মত্যাগ এখন তৌহিদ, জসিম, নাজমুলদের খুনি হাসিনাকে ফিরে আনার প্রতি বিপ্লব। তোমরা দেখো তোমাদের গড়া ইতিহাস নিয়ে তোমাদের কান্দে চইরা ক্ষমতায় বসা কিছু আওয়ামী দালাল তাদের ভবিষ্যৎ নিশ্চিতের শকুনি হাসি দিচ্ছে। তোমরা দেখো তোমাদের আর নতুন বাংলাদেশের মাঝে বসে ভারতের দালালি করা কিছু হয় না কিভাবে দেশকে উপস্থাপন করতেছে। এই ঘটনা দেখার পর যদি তোমাদের রক্তে আর একটা বিপ্লব টকবক করে ফুটে না ওঠে তাহলে তোমরাও এই জাতির কাছে নিজেদেরকে কলঙ্কিত করবা। এবার তৌহিদ সাহেব আপনার বক্তব্যের 4 দফাতে আসি। প্রথম দফা, আপনি বলছেন পররাষ্ট্র সচিব আপনার লোক, তাই তার সব কাজের দায় আপনার। এই ব্যাপারে আপনার দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। দ্বিতীয় দফা, আপনি বলছেন যে পররাষ্ট্র সচিবের বিষয়ে সমালোচনা আছে, কারণ যারা সমালোচনা করছে তারা অন্য কাউকে পররাষ্ট্র সচিব দেখতে চায়। হ্যাঁ চাই, কোনো সমস্যা? এরকম ভারতের দালাল আর বিপ্লবের সাথে বেইমানি করা পররাষ্ট্র সচিবকে কে রাখতে চায়? আপনি ছাড়া। এইরকম ভারতের কাছে মাথা ব্যথা পররাষ্ট্র সচিব কে রাখতে চায়? আপনি রাখতে চান। এরকম হাসিনার আওয়ামী দালাল পররাষ্ট্র সচিবকে রাখতে চায় আপনি। আমি ভাবছিলাম জসিমের প্রতি একটু সদয় হব, গত 4 মাস ধরে ওয়েবসাইট দেখতেছি, শুধরানোর সুযোগ দিছি, কিন্তু আপনার হারকুলিস জসিম সেই কথা বুঝে নাই। আমি এমনি কথা কই না তৌহিদ সাহেব, জসিমের যেন চাকরি না যায়, মানে পরিবার নিয়ে যেন ঠিক মতো চলতে পারে, সেই জন্য তার প্রতি দয়া করে সব কথা বলি নাই। আপনি জসিমের পক্ষে চ্যালেঞ্জ করে আমাকে অনেক কথা বলতে বাধ্য করেছেন, লাগলে অডিও ভিডিও কিছু বাদ দিব না, তবু জসিমের মতো রাষ্ট্রদ্রোহীকে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাইতে পারবেন না, ফুল স্টপ। আমি কইছি না জান কালা কালা কইরা দেব, শুরু কইরা দিছি কলে। আমাদের কোনো পছন্দ নাই, আমরা সেরা অফিসারকে চাই যে আপনাদের অপকর্ম মুইসা প্রফেসর ইউনূস স্যারের নেতৃত্বে সরকারের কূটনৈতিক অবস্থান তৈরির জন্য কাজ করবে এবং বিপ্লবের সঠিক ন্যারেটিভ তুলে ধরবে। তৃতীয় দফা, পররাষ্ট্র সচিবের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কিছু সত্য, কিছু মিথ্যা, আর কিছু আংশিক সত্য আর আংশিক মিথ্যা। বলেন কোনটা কোনটা মিথ্যা? জসিমের মাজেদা রফিকুন নাসিরকে সুপারিশ করা মিথ্যা? জসিমের ফেসবুক পোস্ট মিথ্যা? 2রা আগস্ট না হয় তিনি আওয়ামী লীগের চাপে এই কাজ করছেন, কিন্তু আপনার কয়জন রাষ্ট্রদূত এই কাজ করেছেন? খুব বেশি হলে 6 থেকে 7 জন। সব চাপ খালি জসিমের উপরে, তাই না? এত মিথ্যা কথা কিভাবে বলেন তৌহিদ সাহেব?
জসিম এই কাজ করছে কারণ তার কয়দিন আগে সে হাসিনারে পার্সোনালি তেল দিছে চীন সফরের সময়, আর আগস্টে আরেকবার তেল দিছে কারণ সে পররাষ্ট্র সচিব হইতে চায়। কিন্তু 5ই আগস্ট গদি উল্টানোর পর তিনি ভোল পাল্টাইতেছেন। তারপর আসেন আপনার ওয়েবসাইটে শেখ হাসিনার নিউরাল নেটওয়ার্কের প্রেতাত্মা ঘুরে বেড়ানো কি মিথ্যা? লস অ্যাঞ্জেলেসে থাকা সামিয়া, আলাউদ্দিন আর টরেন্টোর কনসাল জেনারেল ফারুক, এরা কি মোমেন শাহরিয়ার আলমের দোসর ছিল না? ফ্লোরিডার কনসাল জেনারেল সোহেলি কি জুলাই বিপ্লবের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিল না? ছাত্রদের বিপক্ষে সে কি কথা বলে নাই? হাসিনার সহকারী প্রেস সচিব সারোয়ার আলম সরকারের পরিচালক পদে পদায়ন এবং পদোন্নতি কি মিথ্যা? নাজমুলের আওয়ামী যোগাযোগ কি মিথ্যা? বিএম জামালের রাসপেন্সারি কি মিথ্যা? কদমবুসি রাষ্ট্রদূত সারোয়ার মাহমুদের 7 মাস পদে থাকা কি মিথ্যা? আপনার ওয়েবসাইটে বাংলাদেশের ইতিহাসে প্রহসনমূলক উপস্থাপন কি মিথ্যা? বলেন তৌহিদ সাহেব। চতুর্থ দফা, আর প্রমাণ করার কিছু নাই। ওয়েবসাইট দেখাই আমি শেষ প্রমাণ দিলাম যে আপনার পররাষ্ট্র সচিব আওয়ামী দালাল। এইবার কি আপনি তারা ডিফেন্ড করবেন? করেন সাহস থাকলে। পুরা দেশ আর দেশের জনগণ দেখবে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় তার সর্বোচ্চ নেতৃত্ব আওয়ামী লীগের দালালি করতেছে। তখন আমরা জনগণ এবং রাষ্ট্রের সাংবিধানিক মালিক এই মর্মে সিদ্ধান্ত নিব যে আমাদের টাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বরাদ্দ হবে না। হাসিনার দালালি করলে ভারত থেকে টাকা আয়না করেন তৌহিদ সাহেব। বাংলাদেশের টাকা না, বাংলাদেশের ট্যাক্সের টাকায় দালালি করা যাবে না ভারতের। আর তা না হইলে এই ভিডিও প্রকাশের 48 ঘন্টার মধ্যে জসিম নাজমুলের পাশে লাঠি দিয়া মন্ত্রণালয় থেকে বাইর করেন, নইলে আমরা আপনাদের সরানোর 1 দফা আন্দোলনে নামবো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গরু ফেলামো আর জিয়াফত দেবো, গরু ফেলামো আর জিয়াফত দেবো। ভারতের দালালি করা একদম হান্দায় দেবো পিছন দিয়া। 2বার বলছি, এই শেষ কথা আবারও বলতেছি, জসিম আর 1 মুহূর্ত পররাষ্ট্র সচিবের পদে থাকতে পারবেন না। ইউনূস স্যার আর উপদেষ্টা পরিষদ আপনারা আমার কথা শুনেন নাই। আপনারা জসিমরে পররাষ্ট্র সচিব রাখছেন এই বাটপার আপনাদের চোখের সামনে বৈশা তার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আওয়ামী দালালির প্রমাণ রেখা ঘুরে বেড়াতেছে। আর আপনারা জসিমরে নিয়ে উপদেষ্টা পরিষদের মিটিং করেন। জসিম যদি পররাষ্ট্র সচিব থাকে তাহলে আপনাদের মুখে বিপ্লবের সপক্ষে আর কোনো কথা শুনতে চাই না। আমি আর ডেডলাইন দিব না, আমি এখন সময় দেখব কত তাড়াতাড়ি এই জাতির কলঙ্ক মোছার কাজে আপনারা হাত দেন। আমরা ফলাফল দেখব। না হলে আমি যদি লোকজন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করি আর লাঠি দিয়া তৌহিদ জসিমরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের করি, আমাদের দোষ দিবেন না। ওর ছায়া আমরা দেখতে চাই না, 1 মুহূর্ত না। বিপ্লবের বিপক্ষের শক্তিকে চেয়ারে বসায় রেখা আর যাই হোক নতুন বাংলাদেশ হবে না। ঈদের আগে বাংলাদেশের জনগণকে জসিম মুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয় আপনি উপহার দিতে পারেন নাই, ঈদের পরে দেন। এবার জনতাকে ঈদের উপহার দিলেন, জনতা ঈদের উপহার নাই কিছুদিন পরেই নিল, খুশি হইল। হয় বাংলাদেশে আওয়ামী মুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থাকবে না, নয় আমরা জনগণ থাকবো, দেখি কার শক্তি জয়যুক্ত হয়। কথা ফাইনাল, জসিম যদি থাকে প্রত্যেক সপ্তাহে এইরকম 1টা করে এপিসোড যাবে আর জান কালা কালা কইরা দেব, গণশত্রু বানায় দেব তৌহিদ সাহেব আপনারে। মাইন্ড ইট। আবার আপনারে মনে করায় দিই, বাঘে চুলে 18 ঘা, পুলিশে চুলে 36 ঘা, পিরাগে চুলে জয় বাংলা। ইনকিলাব জিন্দাবাদ।